সাহিত্যিক শঙ্করের বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী ছবিটি চলচ্চিত্রায়িত হওয়ার সময় প্রযোজকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় অগ্রগামী গোষ্ঠীর অন্যতম পরিচালক সরোজ দে ছবিটা করতে রাজি হননি। উত্তম কুমার তখন পিনাকি মুখোপাধ্যায়কে অনুরোধ করেন ছবিটি পরিচালনা করার জন্য। অভিনেতা পরিচালক বিকাশ রায়ের সহকারী হয়ে রাজা সাজা ছবিতে কাজ করতে গিয়ে উত্তম কুমারের সঙ্গে তার পরিচয় ঘটে। তিনি জানেন না যে উত্তম কুমার কোনোদিন প্রস্তুতি না নিয়ে কোনো ফ্লোরে এসেছেন, অর্থাৎ যে চরিত্রটাই উত্তম কুমার করুন না কেন তার জন্যে এত প্রস্তুতি নিয়ে আসতেন যে পরিচালকের কাজ অনেক হালকা হয়ে যেত। দুদিন আগে পার্ট না পেলে উত্তম কুমার আসতে চাইতেন না। অন্য জায়গায় শুটিং করছেন, সেখানে গিয়েই পার্ট এবং সিকোয়েন্স বুঝিয়ে দিয়ে আসতে হতো। তারপর উত্তম কুমার যখন আসতেন তখন তিনি সম্পূর্ণ প্রস্তুত। গান পিকচারাইজেশনের ব্যাপারেও ছিল অন্যরকম। গান ঠিক হলেই উত্তম কুমারকে একটা ক্যাসেট পাঠিয়ে দিতে হতো। অবসর সময় যেমন হার্ট অ্যাটাকের পর খেয়ে উঠে 2 ঘন্টা বিশ্রাম নিতে হতো, তখন সঙ্গে একটা টেপ রেকর্ডার রাখতেন। উত্তম কুমার যখন এমপির ছবিতে কাজ করছিলেন 9টা ছবির চুক্তি ছিল। সেই সময় অনেকে বলতো উত্তম কুমারের হাঁটাটা ভালো নয়, পুরুষালী ভাবের অভাব আছে। উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়ির ল্যান্ডিংয়ে একটা প্যারালাল বার্থ ছিল। মনতোষ রায় উত্তম কুমারকে কতগুলো এক্সারসাইজ ও যোগাসন করতে দিয়েছিলেন। সেইগুলো উত্তম কুমার সিরিয়াসলি হার্ট অ্যাটাকের আগে পর্যন্ত নিয়মিত করেছেন। পায়ের স্টেপস বা হাঁটাচলাগুলো যাতে গ্রেসফুল হয় তার জন্য ওয়েস্টার্ন ড্যান্স প্র্যাকটিস করেছেন। এই যে নিষ্ঠা, নিজেকে উন্নত করার একটা চেষ্টা উত্তম কুমারের মধ্যে তিনি সব সময় দেখেছেন। একটা ঘটনা থেকেই বোঝা যাবে যে উত্তম কুমার কতখানি পারফেকশনিস্ট ছিলেন। আলো আমার আলো ছবিতে একটা শট দিয়েছেন, আমরা সবাই ওকে করেছি। আমি উত্তমকে বললাম পরের সিন এই, তোমার কস্টিউম এইরকম। উত্তম মেকআপ রুমে প্রায় চলে গেছে। সেখান থেকে প্রায় ছুটতে ছুটতে ফ্লোরে ফিরে এসে ক্যামেরাম্যান অনিলদার অ্যাসিস্ট্যান্ট জ্যোতি লাহাকে বলল, আলোগুলো কি ভেঙে ফেলেছ? আমি ওই শটটা একটু অন্যরকমভাবে দিতে চাই। যথারীতি আবার শটটা নেওয়া হলো। বলা বাহুল্য সত্যি শটটা অন্যরকম হলো। উত্তম আমাকে বলল, পিনাকিদা 2টো শটই রাখবেন, যেই শটটা সবচেয়ে ভালো হবে সেই শটটা ছবিতে রাখবেন। এই যে একটা ব্যাপার যে পরের শট নেওয়ার জন্য সব কিছুই প্রায় যখন প্রস্তুত, তখনও একজন অভিনেতার মনে আগের শটের অনুরণন চলছে, এটাই দুর্লভ। কখনোই উত্তম আত্মতুষ্টিতে ভুগত না। সাধারণ মানুষের জন্য যেহেতু ছবি, তাই তাদের মতামতকে উত্তম গুরুত্ব দিত। শট দিয়ে হয়তো চলে গেল ইলেকট্রিশিয়ান প্রভাসদার কাছে, সেখানে একটা ভাঙা টিনের চেয়ারে বসলো। প্রোডাকশন বয় চা দিতে এসেছে প্রভাসদাকে। উত্তম বলল, আমাকেও দে। ছেলেটি অপ্রস্তুত ইতস্তত করছে, সে হাতল ভাঙা কাপে উত্তমকে কী করে চা দেয়। ছেলেটি বলল, দাদা আপনার চা মেকআপ রুমে দিয়ে এসেছি। উত্তম বলল, তুই ওটা অন্য কাউকে দিয়ে দে। তারপর সেই হাতল ভাঙা কাপে চা খেতে খেতেই প্রভাসদাকে বলল, শটটা কেমন হলো প্রভাসদা? প্রভাসদা দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ। সেই কালী ফিল্মের সময়কার ইলেকট্রিশিয়ান প্রভাসদা যখন ওকে করলো তখন উত্তম সন্তুষ্ট হলো। আবার কখনো কোনো প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞেস করতো, হ্যাঁ রে শটটা কেমন লাগলো রে? স্ত্রী ছবিতে উত্তমের অভিনয় দেখে একদিন উত্তমের সঙ্গে দেখা করতে যাই। আমি উত্তমকে স্ত্রী ছবিতে অভিনয়ের জন্য কনগ্র্যাচুলেশন জানালাম। বললাম, তোমার অভিনয় খুব ভালো হয়েছে। একটা চরিত্রকে ফার্স্ট শটেই এস্টাবলিশড করা, এটা তো ইউনিক। বলল, কীরকম? বললাম, গৃহ দেবতার সামনে যখন তোমাকে মন্ত্রপাঠ করাচ্ছে, লেট নাইট করার জন্য ঢলে পড়লে তুমি। এই ঢলে পড়ার অ্যাকশনটাতেই বোঝা গেল লোকটা বেশি রাতে শোয় এবং মদ্যপান করে। খুব বড় শিল্পী না হলে এইরকম অভিনয় করতে পারে না। তাই আমাকে এত ইমপ্রেস করলো যে সঙ্গে সঙ্গে ছবিটার সঙ্গে একাত্ম হয়ে গেলাম। উত্তম তখনও বিশ্বাস করতেই পারছে না যে আমি কনগ্র্যাচুলেট করতেই গেছি। বিনয়ের সঙ্গে উত্তম প্রশংসা শুনত। কখনো বলতে শুনিনি যে আমি উত্তম কুমার, আমি এইরকম অভিনয় করবো না তো কে করবে আমার মতো অভিনয়? এই হচ্ছেন উত্তম কুমার। ধন্যবাদ।